আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 1952 সালের এই দিনে আমাদের এই মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে কিছু সংখ্যক তরতাজা প্রাণ সালাম, জব্বার, রফিক, বরকাত সহ নাম জানা অজানা অনেকে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। সেসব ভাষা শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। ছাত্রীরা, তোমরা জানো আমি আমার গত ক্লাসে যে তোমাদেরকে একটি প্রশ্ন আপলোড করে দিয়েছি, সে প্রশ্নটি ছিল তোমাদের কিছু গ্রামাটিক্যাল টপিক্সের উপর, এবং তোমাদেরকে বলেছি সেই গ্রামাটিক্যাল টপিক্সগুলো একটু সলভ করার জন্য বাসায়। এখন থেকে যে প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে সেই প্রশ্ন তোমরা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আপলোড করবে। সেটা না হয় বোঝা যাচ্ছে না তোমরা আদৌ ক্লাসে সেটা বাসায় করছো কি না। এখন থেকে যে প্রশ্নে আবারও বলছি দেয়া হবে, সেই প্রশ্ন তোমরা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা দিয়ে রাখবে। আমরা সেটা কাটবো, কেটে তোমাদেরকে আবারও সেই কারেকশন কপিটা আপলোড করে দেব। তো ছাত্রীরা, আজকে আমি যে গ্রামাটিক্যাল টপিকসগুলো নিয়ে আলোচনা করবো, গত ক্লাসে যে প্রশ্নটা দিয়েছি সেখানে দেখেছো কারেকশন দিয়েছি, রিঅ্যারেঞ্জমেন্ট ছিল তোমরা জানো, আর রাইট ফর্ম অফ ভার্ব মেবি ছিল, একটা ট্রান্সলেশন ছিল। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অতিরিক্ত কথা না বলে আমরা চলো আজকের ক্লাসে চলে যাই। লেটস গো টু দ্য স্ক্রিন অফ দ্য কম্পিউটার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইজ দ্য কোশ্চেন পেপার। আমি সেই কোশ্চেন পেপার যখন আপলোড করেছি, আমি মহান 21শে ফেব্রুয়ারি কথা মাথায় রেখে প্রশ্নটা আপলোড করেছিলাম। আমি ট্রান্সলেশনটাও দিয়েছি তোমাদেরকে 21শে ফেব্রুয়ারির উপর। আমাদের প্রথম ট্রান্সলেশনটা যখন আমরা করতে যাচ্ছি সেটা হলো 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। আমরা জানি ট্রান্সলেশন করার সময় যে নিয়ম সেটা হলো আমাকে প্রথমে শব্দগুলোর ইংরেজিটা আমাকে জানতে হবে। এখানে জাতীয় জীবন বলতে কি বোঝাচ্ছে, এটার ইংরেজিটা কি হবে, স্মরণীয় ইংরেজি কি হবে, এই শব্দগুলো যদি আমি জানি তাহলে খুব সহজেই আমার ট্রান্সলেশন করাটা ইজি হয়ে যাবে। যেমন দেখো, 21শে ফেব্রুয়ারি আমরা সকলেই জানি 21st ফেব্রুয়ারি, তাই না? 21শে ফেব্রুয়ারি ইংরেজি হচ্ছে 21st ফেব্রুয়ারি। আমি লিখলাম 21st ফেব্রুয়ারি, প্রথমে এটা লিখে নিলাম 21st ফেব্রুয়ারি, ক্যাপস চলে আসছে পুরোটা। ফেব্রুয়ারি এখন ইজ আ স্মরণীয় দিন হচ্ছে মেমোরেবল ডে। 21st ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে, ইজ আ memorable day in our national life. 21st February is a memorable day in our national life. ফার্স্ট সেন্টেন্স কমপ্লিট করা হয়ে গেল। প্রতি বছর এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রতি বছর, এভরি ইয়ার, স্মরণ করা, এখানে আমরা দিনটা পালন করা বোঝাচ্ছে। উই অবজার্ভ দিস ডে উইথ রেসপেক্ট। এভরি ইয়ার যদি আমরা লিখি তাহলে হবে এভরি ইয়ার উই অবজার্ভ this day with respect, শ্রদ্ধার সাথে, with respect. Every year we observe this day with respect. তাহলে আমার সেকেন্ডটা হলো, এরপর সেকেন্ড লাইন কমপ্লিট করলাম। তারপর আসো থার্ড লাইন। দিনটি সরকারি ছুটির দিন। দিনটি সরকারি ছুটির দিন। The day is a government holiday. 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 এরপর সে গভর্নমেন্ট হলিডেটা পুরোটা লিখলে, এখানে এটা পুরোটা লিখে তারা দেখতে পুলিশ স্টপ দুবার দিতে হবে না, আমরা লিখে ফেলি গভর্নমেন্ট হলিডে। ওকে, তাহলে এই ফুল স্টপটা উঠে যাবে যেহেতু সংক্ষেপে লিখছি না, দেখতে। হ্যাঁ, গভর্নমেন্ট হলিডে। এরপর এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এখানে অর্ধনমিত ইংরেজিটা আগে মনে রাখবে হাফ মাস্ট। হাফ মাস্টটাকে বলা হচ্ছে অর্ধনমিত। হাফ মাস্ট কথাটার অর্থ হচ্ছে অর্ধনমিত। তাহলে এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়, এটাকে যখন আমরা লিখব তাহলে আমরা কিভাবে লিখব?
দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ কি করা হচ্ছে, এটা দ্য ন্যাশনাল ফ্ল্যাগ কি করা হয় বলো, ইজ কেপ্ট, রাখা হয়। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কেপ্ট। তাহলে আমি লিখলাম দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো শব্দগুলো ইংরেজি জানলে করাটা অনেক সোজা। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ কি করা হয়, ইজ কেপ্ট, রাখা হয়। ইজ কেপ্ট হাফ মাস্ট, হাফ মাস্ট কথাটার অর্থ হচ্ছে অর্ধনমিত। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কেপ্ট হাফ মাস্ট অন দিস ডে, অন অন দিস ডে, অন দিস ডে লিখলাম। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কেপ্ট হাফ মাস্ট অন দিস ডে, অর্ধনমিত রাখা হয়। লেখার পরে পরবর্তী সেন্টেন্স, প্রতিটি শহীদ মিনার ফুলে ফুলে ঢেকে যায়, প্রতিটি শহীদ মিনার ফুলে ফুলে ঢেকে যায়। এভরি শহীদ মিনার, এভরি শহীদ মিনার, এভরি শহীদ মিনার, SAHEED শহীদ, এভরি শহীদ মিনার, শহীদ মিনার। দেখো এটা পুরোটা বাংলার স্পেলিং এর মতোই। এভরি শহীদ মিনার কি করা হয়, কি হয়, কাভার্ড হয়ে যায়, ঢেকে যায়। তাহলে বিকামস কাভার্ড, বিকামস কাভার্ড, COVERED, কাভার্ড, বিকামস কাভার্ড উইথ, ফুলে ফুলে ইংরেজি কি হবে, ফ্লাওয়ার এন্ড ফ্লাওয়ার না, উইথ প্লেন্টি অফ ফ্লাওয়ার, প্রচুর পরিমাণ ফুলের কথা বোঝাচ্ছে। উইথ প্লেন্টি অফ ফ্লাওয়ার্স, উইথ প্লেন্টি অফ ফ্লাওয়ার্স, এই হলো আমাদের ট্রান্সলেশনটা। তাহলে স্টুডেন্টস লক্ষ্য করো, আমরা লিখলাম 21 ফেব্রুয়ারি, আমরা লিখেছি is a memorable day in our national life. Every year we observe this day with respect. The day is a government holiday. The national flag is kept half-mast on this day. Every Shahid Minar becomes covered with plenty of flowers. এই হলো আমাদের ট্রান্সলেশন। দেন আমরা যেটা করব সেটা হলো, আমাদের কি আছে, কিছু চেঞ্জিং ওয়ার্ড দিয়েছি আমি, যে অ্যাজ ইউজুয়াল যেটা প্রথম থেকে আমি করিয়ে আসছি তোমাদেরকে, যে চেঞ্জিং ওয়ার্ডটা আমাদের জন্য কিভাবে করতে হবে সে বিষয়ে কিন্তু অনেকবার বলা হয়েছে, অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে এবং তোমাদেরকে কিন্তু ম্যাডাম বারবার করে বলেছি, এটা যদি পূর্বের ক্লাসগুলো একটু করে দেখো তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে ক্লাসটা, মনে রাখার ক্ষেত্রে, ক্লাসটা বুঝে করার ক্ষেত্রেও অনেক সহজ হয়ে যাবে। তো স্টুডেন্টস, আমরা ওটা করার আগে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো, আমি একটু করে আগে এটা করার আগে আমি একটু তোমাদেরকে নিচে যে গ্রামার গুলো দিয়েছি সেগুলো দিকে একটু চলে যাব, দেখে একটু। এখানে রাইট ইউজ অফ ভার্ব দিয়েছি, এখানে কিছু রাইট ইউজ অফ ভার্বটা আছে। তারপর আমি তোমাদেরকে দিয়েছি রাইট ইউজ অফ ভার্ব দেওয়ার সাথে সাথে দিয়েছি তোমাদেরকে একটু দেখে আগে আর কি দিয়েছি, রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছি, তারপর একটা আর্টিকেলও দিয়েছি। আচ্ছা তাহলে সিরিয়ালি তাহলে যাই, প্রথমে আমি এক্সপোজার, এক্সপোজার শব্দটাকে আমাকে ভার্ব লিখতে হবে। এক্সপোজার শব্দটা ভার্ব, এক্সপোজার শব্দটা যদি ভার্ব লিখতে হয় আমরা জানি, এখানে যখন আমাকে ভার্ব করতে হবে কিভাবে করতে হবে, এক্সপোজারের ভার্ব হচ্ছে এক্সপোজ, এক্সপোজারের ভার্ব হচ্ছে এখানে কি, এক্সপোজ, এক্সপোজ, এক্সপোজ। হ্যাঁ, এক্সপোজার দেখা ক্যাপসে চলে আসছে, এটা স্মল লেটারে হবে। একটু মেয়েরা একটু আমি কালারটা নিয়ে নিই, এক্সপোজ, হ্যাঁ এক্সপোজ, হ্যাঁ এক্সপোজারের ভার্বটা হচ্ছে এক্সপোজ। আবার আমার সাথে একবার বলে ফেলতে পারো যে প্রনাউন্স করলে অনেক সময় কি হয়, টিচারের সাথে তোমার সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, যে তুমি কি লিখতে চাচ্ছ সেটার সাথে সাথে কিন্তু মুখস্থ হয়ে যায়। তাহলে এক্সপোজার শব্দটার অর্থ হচ্ছে, সরি এক্সপোজার শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে এক্সপোজ। তাহলে এক্সপোজার প্রকাশ, এক্সপোজ করা মানে কি, প্রকাশ করা, ঠিক আছে। এক্সপোজ কথাটার অর্থ কি, প্রকাশ করা, ভাব প্রকাশ করা। এক্সপোজার হচ্ছে প্রকাশ আর এক্সপোজ হচ্ছে প্রকাশ করা। এরপর হচ্ছে ড্যামেজ, ড্যামেজ শব্দটা অ্যাডজেক্টিভ জানতে চেয়েছে, ড্যামেজ শব্দটা যদি অ্যাডজেক্টিভ নেই তাহলে হবে ড্যামেজিং, ড্যামেজ শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে ড্যামেজিং, ড্যামেজ শব্দটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, আমার সাথে বলো ড্যামেজিং, ড্যামেজ তোমরা জানো ধ্বংস করা, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ড্যামেজিং, ওকে। তারপরে হচ্ছে
পরবর্তীটা হচ্ছে আমাদের ডাই। ডাইয়ের নাউন ফর্ম এটা আমরা সকলেই জানি, ডেথ। ডাইয়ের নাউন ফর্ম হচ্ছে ডেথ, ডেথ মৃত্যু। ডাইয়ের নাউন একটা মৃত্যুবরণ করা, আর একটা হলো মৃত্যু। তাহলে ডাইয়ের নাউন ফর্ম হচ্ছে ডেথ। এরপরে হচ্ছে আমার পরবর্তীটা হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারি শব্দটা অ্যাডভার্ব ফর্ম হচ্ছে, সকলেই জানো, এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব করতে পারি। তাহলে অর্ডিনারিলি, অর্ডিনারিলি, অর অর সরি অর্ডিনারিলি, অর্ডিনারিলি। তাহলে অর্ডিনারিলি হচ্ছে আমার অ্যাডভার্ব ফর্ম, অর্ডিনারি, অর্ডিনারিলি। এই হলো আমার চেঞ্জিং ওয়ার্ডস। এগুলো দিয়ে আবার তোমরা ইচ্ছা করলে সেন্টেন্স তৈরি করে নিতে পারো নিজেরা নিজেদের মতো। দ্য বেবি ওয়াজ এক্সপোজ টু কোল্ড অ্যান্ড গট ফ্লু। সে পড়েছে, এখানে বোঝাচ্ছে বিষয়টা শিকার হয়েছে, এরকম বোঝাচ্ছে কিসে, ঠান্ডা জ্বরে, ফ্লু। ড্যামেজ হচ্ছে ধ্বংস করা, আর ড্যামেজিং আমরা অ্যাডজেক্টিভ যদি করি তাহলে ঠিক আছে। দ্য অ্যাকিউজড মেড আ ড্যামেজিং অ্যাডমিশন ইন দ্য কোর্ট, ডেথ ইজ ইনএভিটেবল। এভাবে করে তুমি প্রতিটা তোমার মতো করে তুমি তৈরি করতে পারবে। ওকে, রাইট ফর্ম অফ ভার্বে চলে যাব এখানে একটু। হ্যাঁ, neither of the two men be very weak, neither of the two men কি হবে, very weak। এই যে সেন্টেন্সটা এখানে দিয়েছে, আমরা এখানে আমাদের রাইট ফর্ম ভার্ব করার আগে একটু করে তোমাদেরকে কয়েকটা কথা বলবো। রাইট ফর্ম ভার্ব হচ্ছে রুলস বেস। আমরা রুলস যদি ভালোভাবে না জানি, আমাদের পক্ষে আসলে রাইট ফর্ম ভার্ব করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আইদার এবং নাইদার এর ক্ষেত্রে মনে রাখবে ভার্ব সিঙ্গুলার হবে, আইদার এবং নাইদার এর ক্ষেত্রে আবার বলছি, মানে এদার নেদার এর ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে neither of the two men be very weak আছে, এখানে হয় ইজ হবে নাহলে ওয়াজ হবে, দুটোই প্রেজেন্ট টেন্সে লিখতে পারবে, পাস্ট টেন্সেও লিখতে পারবে। আমি পুরো সেন্টেন্সটা লিখছি না, জাস্ট আনসারটা লিখে দিচ্ছি, ইজ বা ওয়াজ হবে। হাউ লং বি ইউ ওয়ান্ট ফ্রম মি, হাউ লং বি ইউ ওয়ান্ট ফর মি, ইউ আছে, ইউ এর ভার্ব কি হয় আর, হাউ লং আর ইউ ওয়ান্ট ফর মি, হাউ লং আর ইউ ওয়ান্ট ফর মি। এখানে যেটা বললাম কোশ্চেন মার্কটা ভুলে আসেনি, একটু কোশ্চেন মার্কটা দিয়ে দাও, কোশ্চেন মার্ক না দেওয়ার কারণে অনেক সময়। হ্যাঁ, তাহলে এখানে বি আছে, টু বি ভার্ব বসাবো, ইউর সাথে ভার্ব কি বসে, আর বসে, তাহলে এখানে আর বসলো। দেন হি ইজ ক্যাপেবল অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরবর্তী ভার্ব হয় আইএনজি, প্রিপোজিশনের পরবর্তী ভার্ব আইএনজি হয়ে যায়, তাহলে হবে ডুইং, ডু হয়ে যাবে ডুইং, ডু হয়ে যাবে ডুইং। শি ওয়ার্ক অন দ্য হাই রোড এভরিডে, এখানে তার হ্যাবিচুয়াল একটা অ্যাক্ট বোঝাচ্ছে, প্রতিদিন সে হাঁটে, তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের, এবং এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ভার্বের সাথে কি বসবে বাবা, ওয়ার্কস বসবে, শি ওয়ার্কস, সরি she works on the high road every day. Rearrange the following words to make sentences, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে রিঅ্যারেঞ্জ করব। সেই রিঅ্যারেঞ্জের মধ্যে লক্ষ্য করো, প্রথমটা also impious they man, also impious they man, denounced and him is as, সরি, এই একটা সেন্টেন্স আছে, আর একটা হলো কোনটা, দে ডেঞ্জারাস অ্যাকচুয়ালি পারসন। যাই হোক, আমরা পড়তে করতে গিয়ে দেখবো যে কোথায় কি লিখেছে। তাহলে প্রথম সেন্টেন্সটা যখন রিঅ্যারেঞ্জমেন্ট করব, আমার প্রথম জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট ক্ষেত্রে আমাকে সাবজেক্টটা প্রথমে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দে, এখানে সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্ট কি দে, তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা লিখে ফেলবো দে। কিভাবে বুঝলাম, এখানে অন্য কোনো সাবজেক্ট দেয়া নেই, দে সাবজেক্টটা ম্যান আছে, ম্যান দিয়ে করলে দেখা যাচ্ছে যে টু ভার্ব নেই, বুঝা যাচ্ছে এখানে তাদের সম্পর্কে বলেছে, তো এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, আমরা প্রথমে দে লিখবো, সাবজেক্ট খুঁজে পেয়ে গেলাম। তোমরা যেটা খুঁজে বের করে ফেলবে সেটার ক্ষেত্রে একটা সেটা আন্ডারলাইন বা মার্ক করে ফেলবে কোন ওয়ার্ডটা তুমি আগে লিখছো। তাহলে দে, ডিনাউন্সড, ডিনাউন্সড বাংলা শব্দ হচ্ছে নিন্দা করা কাউকে, তাহলে দে ডিনাউন্সড কাকে, একটু স্পেলিং ভুল করেছি, একটু ঠিক করে নিই, দে ডিনাউন্সড, ডিনাউন্সে বাংলা কি বলেছি বলো, ডিনাউন্সে বাংলা হচ্ছে নিন্দা করা, দে ডিনাউন্সড হিম, আচ্ছা আচ্ছা, দে অলসো, আচ্ছা সরি সরি, এটা ওয়ার্ড বাদ গেছে, দে অলসো ডিনাউন্সড হিম, এখানে অলসো একটা আছে লক্ষ্য করি নাই, দে অলসো ডিনাউন্সড হিম, তারাও তাকে কি করেছে,
নিন্দা করেছে। দে অলসো ডিনাউন্সড হিম অ্যাজ এন নাস্তিক, মানে অ্যাজ এন ইম্পায়াস, অধার্মিক বা নাস্তিক মানুষ হিসেবে তারাও তাকে কি করেছে, নিন্দা করেছে। অ্যাজ এন ইম্পায়াস ম্যান, ইম্পায়াস যে পায়াস নয়, ধার্মিক নয়, অ্যাজ এন ইম্পায়াস ম্যান। এই হলো আমাদের ফার্স্ট সেন্টেন্স। দে অলসো ডিনাউন্সড হিম অ্যাজ এন ইম্পায়াস ম্যান। ডিনাউন্স শব্দটার বাংলা হচ্ছে কি বললাম, নিন্দা করা। দে ডেঞ্জারাস অ্যাকচুয়ালি পারসন ফাউন্ড এ হিম বি টু। অনেক লম্বা সেন্টেন্স, আমরা বুঝতে পারছি। তাহলে প্রথম আমার যে কাজটা, তাহলে সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট আমি দেখছি এখানে সাবজেক্ট হচ্ছে দে, আবারও দে লিখলাম, দে। এরপর হচ্ছে আমার টু ভার্ব দেওয়া নেই, আমি পরে দেখছি এখানে অ্যাডভার্ব দেওয়া আছে। দে অ্যাকচুয়ালি, ওটার মতো অলসো ছিল, এখানে অ্যাকচুয়ালি। দে অ্যাকচুয়ালি কি হবে বলো, ফাউন্ড হিম। দে অ্যাকচুয়ালি ফাউন্ড হিম, দে অ্যাকচুয়ালি ফাউন্ড হিম, স্পেস দিতে হবে। দে অ্যাকচুয়ালি ফাউন্ড হিম, কিভাবে তারা দেখলো তাকে, টু বি আ ডেঞ্জারাস পারসন। দে অ্যাকচুয়ালি ফাউন্ড হিম টু বি আ ডেঞ্জারাস পারসন, dangerous person. They actually found him to be a dangerous person. এরপর হলো স্টুডেন্টস, we misguided now people know selfish them mean to be। এর প্রত্যেকটা সেন্টেন্স একটু মানে লম্বা, তারপর বোঝা যায় কোনটা কি হবে। we now know them, we হচ্ছে সাবজেক্ট, we now আমরা এখন, know them তাদেরকে চিনি বা জানি, we now know them আমরা এখন তাদেরকে জানি চিনি, যেটাই বলো। to be, we now know them to be, কিভাবে, to be mean, কমা দিলে তোমাদের জন্য একটু সুবিধা হতো, অনেক সময় দেওয়া থাকে না এগুলোতে। we now know them আমরা এখন তাদেরকে হিসেবে জানি, to be mean, তারপর হচ্ছে selfish, to mean, কমা selfish স্বার্থপর, selfish, এরপর misguided people, misguided people এই হিসাবে আমরা তাদেরকে এখন জানি। selfish, এরপর এটা কমা দাও, misguided people। ওকে, এ হলো আমাদের সি নাম্বার। একটু কঠিন আছে, প্রত্যেকটি একটু দেখে নিও। বিলিভ টু উই ডেথ ইট সিক্রেটস এ লাইক, আছে যাই হোক, সেটা অনেক লম্বা সেন্টেন্স। উই বিলিভ, সাবজেক্ট হচ্ছে উই বিলিভ, BELIEVE, উই বিলিভ কি করি, ইট, উই বিলিভ ইট আ পিটি, উই বিলিভ ইট আ পিটি টু হ্যাভ, we believe it a pity to have, কি হবে, put a man like Socrates to death, we believe it a pity to have, দেখো টু হ্যাভ, এটা মুখস্থ করবে, এটা তোমরা বুঝবে না। টু হ্যাভ পুট আ ম্যান, এমন একটা লোককে টু হ্যাভ পুট আ ম্যান, কার মতো, লাইক সক্রেটস এর মতো একটা মানুষকে তারা কি করলো, মৃত্যুদণ্ড দিল। উই বিলিভ কি হবে, দেখছো কোথেকে কোথায় চলে গেলাম, এমন হয় টাইপ করতে গেলে অনেক সময় বাবা এরকম হয়ে যাবে, ওই যে এক টানা করছি তো খেয়াল করিনি, কারণ টাইপ করে যাচ্ছি খেয়াল করিনি। উই বিলিভ ইট আ পিটি টু হ্যাভ পুট আ ম্যান, দেখো উই বিলিভ ইট আ পিটি টু হ্যাভ পুট আ ম্যান লাইক সক্রেটস এর মতো একজন ব্যক্তিকে কি করা, মৃত্যুদণ্ড দেওয়া। সক্রেটস কি করলো, টু ডেথ, মৃত্যুদণ্ড দিল। টু ডেথ, এই হলো আমাদের লাস্ট সেন্টেন্স। এখানে রিঅ্যারেঞ্জমেন্টটা বাবা একটু কঠিন, এই রিঅ্যারেঞ্জমেন্ট করার জন্য তোমাকে একটু করে দেখতে হবে, সেন্টেন্সগুলো অনেক বেশি লং সেন্টেন্স ছিল, যার কারণে তোমাকে একটু এটা ভালোভাবে প্র্যাকটিস করার ব্যাপার আছে, একটু ভালোভাবে প্র্যাকটিস করে নিবে। তো এই হলো আমাদের রিঅ্যারেঞ্জমেন্টটা। রিঅ্যারেঞ্জমেন্টের পরবর্তীতে আমাদের যেটা হলো, যেটা আমরা করতে যাব সেটা হলো আমাদের এরপরে যেটা হলো সেটা হলো যে আর্টিকেল, আমরা আর্টিকেল করব। আর্টিকেল আগে আর্টিকেলের কোশ্চেনটাকে একটু হাইলাইট করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পুরো প্রশ্নটা একটু হাইলাইট বোল্ড করে দিব, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। অনেক সময় দেখা যায়
যখন আমরা রেকর্ড করি আর কি, রেকর্ড করার সময় দেখা যায় যে মেয়েরা সহজে ক্লিয়ার রেকর্ডে বুঝতে পারে না। তো সেজন্য আমি একটু হাইলাইট করে দেওয়ার ট্রাই করি, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, লেখাগুলো আরো ক্লিয়ার বোঝা যায়। আসলে এবার আর্টিকেলে চলে যাই। আমাদের ফার্স্ট আর্টিকেলটা হলো ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। আমি কোথায় যাচ্ছি? একদিন আমি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এই আর্টিকেলটা যখন আমরা করছি সেটা খেয়াল করো, ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। তো এই ঢাকা ইউনিভার্সিটিটার শব্দটার আগে আমাদের কোনো আর্টিকেলের প্রয়োজন হবে কি হবে না, একটু চিন্তা করে আমাকে বলো। যেখানে কি মানে কোনো আর্টিকেল দেওয়ার প্রয়োজন আছে নাকি নেই? আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি নির্দিষ্ট করেই বলে দিয়েছে, সেটা আর কোনো ডেফিনেশনের প্রয়োজন নেই, তাকে আর ডেফিনেট করার কোনো প্রয়োজন নেই। যদি এমনই হয় তাহলে হবে এখানে ক্রস বসবে, কোনো আর্টিকেল বসবে না। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি, গোয়িং টু দ্য ঢাকা ইউনিভার্সিটি হবে না, হবে গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। এখানে নির্দিষ্ট করে বলেছে। অন ওয়ে হয় না, এটা একটা ফ্রেজাল ওয়ার্ডের মতো। অন দ্য ওয়ে আই মেট আ বয়। এই বয়টা তখন অনির্দিষ্ট ছিল, যখন আমি বয়টা সম্পর্কে সেকেন্ড টাইম আবার তার সম্পর্কে বলবো তখন সে নির্দিষ্ট হয়ে গেল। দ্য বয় ওয়াজ ভেরি পুয়ার, হি শোড মি অ্যান অ্যাপ্লিকেশন, সে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন অনির্দিষ্ট এবং ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এখানে অ্যান বসলো। অ্যান অ্যাপ্লিকেশন, আই ওয়েন্ট থ্রু দ্য অ্যাপ্লিকেশন, I gave him a 100 টাকা নোট। I gave him a 100, ওই উচ্চারণ ওয়াই এর মতো হলে এন না বসে এ বসে। এ হলো আমাদের কোশ্চেনের যে সলিউশন, সেই সলিউশনটা আমি তোমাদেরকে এখানে করে দিলাম মেয়েরা। এই কোশ্চেনে আমরা এটা ট্রান্সলেশন করেছি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে। চেঞ্জিং ওয়ার্ড ছিল, রাইট ফর্ম অফ ভার্ব ছিল, তারপর দেখো রিঅ্যারেঞ্জমেন্ট ছিল, দেন আর্টিকেলও ছিল। অনেকগুলো টপিক আমি একসাথে আলোচনা করেছি, কোথায় কিভাবে কোনটা বসবে সেটাও বলে দিয়েছি। এখানে রাইট ফর্ম ভার্বের বলার সময় সাথে সাথে একটু নোট ডাউন করে রাখবে রুলসগুলো যেগুলো বলেছি। আর চেঞ্জিং ওয়ার্ডস বা অন্যান্য ক্লাসগুলোর জন্য তোমরা একটু পিছনের ভিডিওগুলো একটু দেখবে। অতীতে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। তোমাদের সামনে যে কোনো এক্সামের জন্য আমি মনে করি যে তোমরা ফুললি প্রিপারেশন নেওয়ার একটা উপযুক্ত প্ল্যাটফর্ম কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন বাকি ফাইট তোমাকেই করতে হবে। এ হলো আমাদের আজকে ক্লাসের টপিক এবং এটার সলিউশন। ছাত্রীরা আশা করি বুঝতে পেরেছো এতক্ষণ আমি যেভাবে গ্রামাটিক্যাল টপিকসগুলো আলোচনা করেছি, যে রুলসগুলো বলেছি তোমাদেরকে বললাম যে সাথে সাথে রুলসগুলো লিখে ফেলো। খাতা যদি লিখে ফেলো রুলসগুলো, যখন করতে যাবে ভুলে যাবে, আবার একটু দেখলে তোমাদের মনে পড়ে যাবে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বোঝো কমেন্ট করে জানাবে, অ্যাজ ইউজুয়াল কথা সবসময় যেটা বলে আসছি। বাট কোনো কমেন্ট তোমরা করো না, তার মানে তোমরা ক্লাস বুঝতে পারো। তো যাই হোক, তারপরেও যে বিষয় সেটা হলো অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে, নিজেকে প্রিপেয়ার করার অনেক সুযোগ তোমরা পেয়েছো। ক্লাসগুলো প্রতিনিয়ত একবার করে ভিজিট করো, না হলে কিন্তু ভুলে যাবে। আগের ক্লাসগুলো আবার একটু দেখো, যে টিচাররা যেগুলো আপলোড করেছে সেগুলো আবার দেখো, নাহলে পুরনো পড়া সব ভুলে যাবে। কারণ ইংলিশটা হচ্ছে একটা প্র্যাকটিসের সাবজেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে তুমি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।